স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি মহিউদ্দিন মধু। কাতারে দেশের ঐতিহ্যবাহী পোশাক তৈরি করে সফলতা পেয়েছেন বাংলাদেশি প্রবাসী দম্পতি নূর নবী ও শামীমা নবী। শূন্য থেকে শুরু করে আজ প্রতিষ্ঠিত ব্যবসায়ী এই দম্পতি স্থানীয়দের মাঝেও বেশ জনপ্রিয় তাদের বানানো পোশাক। বিয়ে সহ অন্যান্য অনুষ্ঠানেও তাদের প্রথম পছন্দ এই জুটির হাতে তৈরি পোস্তান, আরোসা, জেলাবিয়ার সহ অন্যান্য পোশাক। বর্তমানে দেশটিতে দুটি প্রতিষ্ঠানের মালিক তারা। কাতার থেকে সহকর্মী আবু হানিফ রানার পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। দোকান জুড়ে সাজানো নানা রং আর নকশার আরবীয় পোশাক, বোরকা, আবায়া, পোস্তান, আরোসা, জেলাবিয়া সহ কাতারের নারীদের ঐতিহ্যবাহী বিভিন্ন পোশাক রয়েছে এই দোকানে। দীর্ঘ ৩০ বছর ধরে তিলে তিলে এই ব্যবসা দাঁড় করিয়েছেন বাংলাদেশি দম্পতি নূর নবী ও শামীমা। তাদের হাতে বানানো এসব পোশাক জনপ্রিয়তা পেয়েছে স্থানীয়দের মাঝেও। বিয়ে সহ অন্যান্য অনুষ্ঠানে এই দোকানের পোশাকই তাদের প্রথম পছন্দ। Endeavors from the Bangladesh community, the ambassador was here to encourage the community, and I feel very, very happy to be an Indian and to be supporting somebody from the South Asian continent. বোরকা আর আবায়া দিয়ে শুরু হয়েছিল পথ চলা। ধীরে ধীরে সেখানকার সব পোশাক বানানো শেখেন তারা। বর্তমানে দেশটির অভিজাত এলাকা আল সাদে রয়েছে তাদের দুটি প্রতিষ্ঠান, যাতে কাজ করেন প্রায় ৩০ কর্মী, যাদের বেশিরভাগই বাংলাদেশি। রয়্যাল ফ্যামিলি থেকে আরম্ভ করে সব ফ্যামিলি কাতারিরা সবাই আমাদেরকে অর্থাৎ ব্র্যান্ডের মতো আমাদেরকে চিনি। বিভিন্ন ধরনের মিশর তিউনিশিয়া ওরাও একটু পছন্দ করতেছে, কিন্তু আমরা ওদের সাধ্যের মধ্যে আমরা প্রাইসটা রাখতেছি। আমাদের রমজান আসতেছে, রমজানের আগে ওরা ভালো একটা উৎসব পালন করে ঈদের মতো, তখন ওরা একটা ভালো জালাবি, ওরা নতুন কাপড় পরার জন্য ওদের একটা আমেজ তৈরি হয়। প্রতিষ্ঠানটির জনপ্রিয়তায় মুগ্ধ হয়ে তা পরিদর্শন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। তাদের কাজের ব্যাপক প্রশংসা করেন তিনি। কি ব্যবসায় যে করছেন তা না, ওনারা এর মাধ্যমে বাংলাদেশের ইমেজ বৃদ্ধি করছেন, একটি কান্ট্রি ব্র্যান্ডিং হচ্ছে এবং বাংলাদেশের সর্বোপরি যে উদ্যোক্তাদের উপরে একটি কাতারের যে কনজিউমারদের যে বিশ্বাস সেটা আরও দৃঢ় হচ্ছে। প্রতিষ্ঠানটিতে প্রতিদিন তৈরি হয় শতাধিক পোশাক। গ্রাহকের চাহিদা মেটাতে এর বাইরেও তুরস্ক সহ বিভিন্ন দেশ থেকে করা হয় আমদানি। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। ১৩ দিনের ব্যবধানে চট্টগ্রাম বিমানবন্দরে ধরা পড়ল স্বর্ণের দ্বিতীয় চালান। এবার পরিত্যক্ত সিগারেটের প্যাকেটে সুকৌশলে লুকানো অবস্থায় মিলেছে ১৪টি স্বর্ণবার। তবে যথারীতি চিহ্নিত করা যায়নি জড়িত কাউকে। এভাবে একের পর এক চালান আসলেও ধরাছোঁয়ার বাইরে চোরাচালান সিন্ডিকেটের মূল হোতারা। সংযুক্ত আরব আমিরাতের শারজা থেকে আসা এয়ার আরাবিয়ার ফ্লাইটটি সকাল ৯:৩০টার দিকে অবতরণ করে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। যাত্রীরা নামার পর ব্যাগেজ কনভেয়ার বেল্টের উপর সাদা ট্যাপ মোড়ানো সিগারেটের প্যাকেট পড়ে থাকতে দেখে সন্দেহ হয় শুল্ক গোয়েন্দা ও এনএসআই কর্মকর্তাদের। পরে প্যাকেটের ভেতর সুকৌশলে লুকানো ১৪টি স্বর্ণবার পাওয়া যায়, তবে আটক হয়নি কেউ। একটি স্বর্ণের বারের ওজন হচ্ছে ১১৬.৬০, ১১৬ গ্রাম ৬০ আর আনুমানিক বাজার মূল্য হবে ১,৩০ থেকে ৩৫ লাখ টাকা। মাত্র ১৩ দিনের ব্যবধানে ধরা পড়ল স্বর্ণবারের দ্বিতীয় চালান। এটিকে নিরাপত্তা ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির সুফল বলে দাবি কর্মকর্তাদের। আমরা শুল্ক গোয়েন্দা, এনএসআই, কাস্টমস সবাই আমাদের ভিজিলেন্স বাড়িয়ে দিয়েছি। আমাদের তৎপরতা অত্যন্ত বেশি, যার কারণে বেল্টে ভয়ে ফেলে রেখে চলে গেছে। এটা আমরা বেল্ট থেকে সিগারেটের প্যাকেটের ভিতর থেকে আমরা উদ্ধার করেছি। চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে অবৈধ স্বর্ণ চোরাচালানের নেপথ্যে সক্রিয় হাজারীগলি ও বিভিন্ন মার্কেট কেন্দ্রিক একাধিক সিন্ডিকেট। মাঝে মধ্যে দুই একটি চালান কিংবা বাহক আটক হলেও ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা। মামলার পর রহস্যজনক কারণে তদন্ত এগোয় না। যারা আনতেছে তারা কিন্তু ক্যারিয়ার, তারা আসলে স্মাগলার না। তাদেরকে ১০০ গ্রাম যেহেতু বৈধ, এটা তারা নিয়ে আসতেছে, স্মাগলাররা বিভিন্নভাবে এই পথ অবলম্বন করে। আমরা ক্রিমিনালকে পাই, তখন আমরা ফৌজদারি মামলা করি। পরবর্তী পদক্ষেপগুলো বাংলাদেশে অনেক আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা নেবেন। আমরাও চাই যে মূল হোতারা ধরা পড়ুক। চট্টগ্রাম বিমানবন্দরে সর্বশেষ গত ১৩ জানুয়ারি ধরা পড়ে ৩,৮৯ লাখ টাকা মূল্যের ৪.৫ কেজি স্বর্ণের চালান। সেটিও এসেছিল শারজা থেকে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।
অর্থ পাচার রোধে কাস্টমস কর্মকর্তাদের আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বলেন, বাণিজ্যের আড়ালে অর্থ পাচার রোধে এনবিআর এর সক্ষমতা আরও বাড়াতে হবে। আর এনবিআর চেয়ারম্যান বলেন, রাজস্ব বোর্ডে বিনিয়োগ বাড়ালে রাজস্ব আদায় বাড়বে। আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আগারগাঁও এনবিআর ভবনে সেমিনারের আয়োজন করা হয়। এবারের মূল প্রতিপাদ্য মিলে নবীন পুরনো অংশীজন কাস্টমস করবে লক্ষ্য অর্জন। প্রতি বছরের মতো এবারও আন্তর্জাতিক বাণিজ্যে বিশেষ অবদান রাখায় যোগ্য কর্মকর্তা ও প্রতিষ্ঠানকে ডব্লিউ সার্টিফিকেট অব মেরিট প্রদান করা হয়। বাজেটের লক্ষ্যমাত্রা অর্জনে রাজস্ব আদায় বিগত বছরগুলোর তুলনায় কমছে, সেমিনারে এমন তথ্য উঠে আসে। তবে টেকসই অর্থনীতি বিনির্মাণে বাংলাদেশে কাস্টমসের ভূমিকা দিন দিন বাড়ছে। কম খরচে রাজস্ব আদায়ে প্রতিবেশী দেশগুলোর তুলনায় এগিয়ে বাংলাদেশ। সক্ষমতা বাড়ানোর জায়গাটাতে আমাদের আরও বেশি বিনিয়োগ করতে হবে সেটি মনে করে দেয়। আমরা বিনিয়োগ বেশি করলেই আমাদের রাজস্ব আদায়ের পরিমাণ আরও বেশি বৃদ্ধি পাবে, এটি আমি মনে করি এবং আমার অর্থ মন্ত্রণালয়ের সচিব মহোদয়কে এই বিষয়ে আমরা বিশেষভাবে অনুরোধ করব যে জাতীয় রাজস্ব বোর্ডের সক্ষমতা বৃদ্ধির জন্য যে বিনিয়োগ, সেই বিনিয়োগে যেন আমরা আন্তরিক থাকি। সেমিনারে অর্থমন্ত্রী এইচ মাহমুদ আলী বলেন, অর্থনৈতিক অগ্রগতির সাথে তাল মিলিয়ে বাংলাদেশের কর জিডিপি অনুপাত সন্তোষজনক পর্যায়ে যেতে পারেনি। যেসব ব্যবসায়ী নিয়ম মেনে ভ্যাট ট্যাক্স পরিশোধ করবে তাদেরকে প্রণোদনা প্রদানের পরামর্শ দেন অর্থমন্ত্রী। সে সাথে রাজস্ব ফাঁকিবাজদের বিরুদ্ধে আরও কঠোর হওয়ার তাগিদ দেন। বিশেষত বাণিজ্যের আড়ালে অর্থ পাচার রোধ করা কাস্টমসের অন্যতম দায়িত্ব। এই দায়িত্ব পালনে কাস্টমসের সক্ষমতা বাড়ানো খুবই জরুরি। আমি আশা করি কাস্টমস এই দিকটিতে বিশেষভাবে নজর দেবে। আধুনিক প্রযুক্তি এবং পেশাগত উৎকর্ষ বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ কাস্টমস দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও বেশি অবদান রাখবে বলে প্রত্যাশা অর্থমন্ত্রীর। বাণিজ্য সহজীকরণের জন্য বাংলাদেশ কাস্টমস আন্তর্জাতিক বিধিবিধান অনুসরণে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। মালয়েশিয়া অবৈধ অভিবাসনের অভিযোগে আটক হয়েছেন 85 বাংলাদেশি। বুধবার জোহর রাজ্যে সেনাই ও সেরেম্বান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বৈধ কাগজপত্র না থাকায় এবং অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। জানানো হয়, আটককৃতদের কারোর কাছেই সঠিক ভ্রমণ নথি বা কর্মসংস্থানের অনুমতি নেই। অভিযানে বাংলাদেশি ছাড়াও 13 ইন্দোনেশিয়ান, 11 জন পাকিস্তানি, 12 ভারতীয়, 10 শ্রীলঙ্কান ও 3 নেপালি ও মায়ানমারের 4 নাগরিককে আটক করা হয়েছে। অবৈধ অভিবাসন ঠেকাতে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় অভিবাসন বিভাগ। শেষ হলো বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন 2024। রাজধানীর শেখ হাসিনা সরণি থেকে শুরু হয়ে কাঞ্চন ব্রিজ ঘুরে একই স্থানে এসে শেষ হয় ম্যারাথন। মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এই উদ্যোগ ভূমিকা রাখছে। সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলবে এমন আয়োজন, এমনটা বললেন সেনাপ্রধান। জানান, চতুর্থ উদ্যোগে বিপুল মানুষ অংশ নেয় আয়োজক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী গর্বিত। ঘড়ির কাঁটায় ভোর 5টা, তখনও আলো ফোটেনি। কুয়াশাচ্ছন্ন রাজধানীর শেখ হাসিনা সরণিতে উপস্থিত হাজার হাজার দৌড়বিদ। রান ফর গ্রিন ঢাকা, এর প্রতিপাদ্যে দেশি বিদেশি দৌড়বিদদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন 2024, যার সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনী। এবারের আয়োজনে 59 জন বিদেশি নারী ও পুরুষ দৌড়বিদ ফুল ম্যারাথনে অংশ নেওয়ার কথা, আর দেশের রেজিস্ট্রেশন করেছেন 5806 জন। তারা ফুল ও হাফ দুই ইভেন্টেই অংশ নেন। আরও যারা আমাদের মতো আছে বা 18 বছরের উপরে ফিজিক্যালি যারা খুব সচেতন থাকতে চায়, হতে চায়, অ্যাটলিস্ট স্পোর্টসের সাথে থাকতে চায়, তাদেরকে অবশ্যই ওয়েলকাম করছি যেন তারাও আমাদের সাথে অংশগ্রহণ করে। আমি মনে করি মানুষের যদি ইচ্ছা শক্তি থাকে, তার ভেতরে যদি সৎ চিন্তা থাকে, সেটাকে কখনোই দমিয়ে রাখা যাবে না। তো এরকম ইভেন্ট এক্সপেকটেশন থাকবে আরও বেশি অ্যারেঞ্জ করা হোক এবং নতুন প্রজন্ম এতে আরও অনেক বেশি উদ্বুদ্ধ হবে। আজকালকার তরুণরা যেমন মাদকে ডুবে আছে, তারা যেন মাদক থেকে বেরিয়ে এসে অ্যাথলেটিক্স, ম্যারাথন এগুলোতে বেশি করে অংশগ্রহণ করে। এনজয় খুব ভালো করেছি, কারণ এটা একটা ইন্টারন্যাশনাল ইভেন্ট আর ট্র্যাকটা খুবই সুন্দর। মোটামুটি 3 বছর ধরে রান করতেছি বাংলার সব প্রান্তে, কিন্তু এখানের যে রানটা এটা পুরো ইন্টারন্যাশনাল। I was in Macau, marathon December 3rd. I was position 3.
300 ফিট রাস্তা দিয়ে কাঞ্চন ব্রিজের পূর্ব পর্যন্ত ঘুরে একই জায়গায় 21 কিলোমিটারের হাফ ম্যারাথন শেষ হয়, আর পথটি দুবার প্রদক্ষিণে সম্পন্ন হয় 42 কিলোমিটারের ফুল ম্যারাথন। তরুণদের জন্য অনেক ইন্সপায়ারিং, অনেক উৎসাহব্যঞ্জক, এবং তরুণরা নিজেদেরকে অনেক খারাপ সঙ্গ থেকে, খারাপ কাজ থেকে এই রানের মধ্যে ব্যস্ত থাকলে ওগুলো থেকে দূরে থাকতে পারবে। একটি আন্তর্জাতিক মানের ইভেন্ট আমাদেরকে উপহার দিয়েছে। এতে আসলে আমাদের মতো রানাররা আমরা খুবই হ্যাপি এবং আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করবে। তো এভাবে নতুন রানাররা ক্রিয়েট হবে, নতুন রানাররা আসবে, আর সুস্থ মানুষের সংখ্যা আরও বাড়বে। হ্যাঁ, যারা সময় নষ্ট করে বিভিন্নভাবে তারা এদিকে চলে আসবে। প্রত্যেকটা মানুষের শারীরিকভাবে সুস্থ থাকার জন্য এবং সুস্থ মনের জন্য প্রত্যেককে মিনিমাম প্রত্যেক দিন 30 মিনিট করে হাঁটা খুবই জরুরি। এবারের ম্যারাথনে এলিট, সাফ ও বাংলাদেশ 3 ক্যাটাগরিতে মোট 35 জনকে আর্থিক সম্মাননা দেয়া হয়। মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ভূমিকা রাখছে। সুস্থ প্রজন্ম গড়ে তুলবে এমন আয়োজন। চতুর্থ আয়োজনে এত বেশি মানুষ অংশ নেয়, আয়োজক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী গর্বিত। এবার ছিল ম্যারাথনের চতুর্থ আয়োজন। অংশগ্রহণকারীদের প্রত্যাশা, সুস্থ সবল পৃথিবী গড়তে নিয়মিত থাকবে উদ্যোগটি, বাড়বে পরিধিও। হাসান আল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। সাজাপ্রাপ্ত হয়ে যারা বিদেশে আছেন তাদের ফেরানোর উদ্যোগ আরও শক্তিশালী করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। টানা তৃতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আনিসুল হককে নিজ সংসদীয় এলাকা আখাউড়া ও কসবায় গণসংবর্ধনা দেওয়া হয়। এ সময় তিনি সাংবাদিকদের জানান, যারা আদালতে সাজাপ্রাপ্ত তাদের সবাইকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রয়েছে। এই উদ্যোগকে আরও জোরদার করা হবে। আইনমন্ত্রী জানান, সংসদের আগামী অধিবেশনে শ্রম আইন সংশোধন বিল পাশ হবে। আইন মেনেই ডক্টর ইউনূসের বিচার করা হয়েছে, এমনটাও জানান মন্ত্রী। অত্যন্ত গর্হিত অপরাধ করে যারা সাজাপ্রাপ্ত তাদের সকলকে ফিরিয়ে আনার চেষ্টা আমরা নিব, উদ্যোগ নিব, এবং উদ্যোগ যেটা আছে সেটাকে আরও শক্তিশালী করার চেষ্টা। গাজায় গণহত্যা বন্ধে সব ধরনের পদক্ষেপ নিতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক বিচারিক আদালত আইসিজে। আদেশে বলা হয়, ইসরায়েলি সেনারা যাতে গাজায় গণহত্যার মতো অপরাধ না করে সেটা অবশ্যই নিশ্চিত করতে হবে। একই সঙ্গে গাজা উপত্যকায় মানবিক পরিস্থিতির উন্নয়নের সব ধরনের ব্যবস্থা নিতে হবে দেশটিকে। তবে গাজায় চলমান অভিযান বন্ধের ব্যাপারে কোনো নির্দেশ দেওয়া হয়নি, যা নিয়ে বিভিন্ন মহলে চলছে সমালোচনা। প্রায় 4 মাস ধরে গাজার নিরপরাধ মানুষের উপর এভাবেই নৃশংসতা চালিয়ে আসছে ইসরায়েল। তাদের বর্বরতায় অবরুদ্ধ উপত্যকা গাজা যেন পরিণত হয়েছে নরকে। প্রতিদিন প্রাণ যাচ্ছে শত শত ফিলিস্তিনির। খাবার, পানি, ওষুধের সংকট আর স্বজনহারাদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে উপত্যকার বাতাস। এই ইস্যুতে শুক্রবার ঐতিহাসিক রায় দিল ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আইসিজে। গাজায় গণহত্যার মতো অপরাধ ঠেকাতে এবং বেসামরিক ফিলিস্তিনিদের সহায়তা দিতে ইসরায়েলকে সব ধরনের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে তারা। শুধু তাই নয়, এই আদেশের পর কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে আগামী 1 মাসের মধ্যে সেই প্রতিবেদনও জমা দিতে বলা হয়েছে। ইসরায়েলকে নিশ্চিত করতে হবে গাজায় গণহত্যার মতো অপরাধ যেন না ঘটে। গণহত্যার উস্কানিমূলক হিসেবে বিবেচিত হতে পারে এমন কোনো প্রকাশ্য মন্তব্য প্রতিরোধ করতে হবে। কেউ এ ধরনের কোনো মন্তব্য করলে শাস্তি নিশ্চিত করতে হবে। গণহত্যার মামলায় ব্যবহার করা যেতে পারে এমন প্রমাণ ধ্বংস করা থেকে বিরত থাকতে হবে। গণহত্যা বন্ধে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে সে বিষয়ে একটি প্রতিবেদন আগামী 1 মাসের মধ্যে আদালতে জমা দিতে হবে। গাজায় মানবিক সহায়তা যাতে ঢুকতে পারে সেই ব্যবস্থা করতে হবে দেশটিকে। গেল ডিসেম্বরে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ নিয়ে আইসিজেতে আসে দক্ষিণ আফ্রিকা। জরুরি ভিত্তিতে গাজা ইসরায়েলের সামরিক অভিযান বন্ধের আদেশ চায় দেশটি। তবে গাজা ইসরায়েলের সামরিক অভিযান বন্ধের যে আদেশ দক্ষিণ আফ্রিকা চেয়েছিল তাতে সায় দেয়নি জাতিসংঘের সর্বোচ্চ আদালত। আমরা আশাবাদী। আমাদের মূল উদ্দেশ্য ছিল ফিলিস্তিনের নিরপরাধদের দুর্দশার কথা তুলে ধরা এবং ইসরায়েলি নৃশংসতার ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করা। বহু বছর ধরে ন্যায় বিচার ও স্বাধীনতার অভাবে ওই অঞ্চলের নাগরিকদের সব ধরনের সুযোগ সুবিধা খর্ব করা হচ্ছে। বর্তমানে এই ইস্যু বিশ্ব নেতাদের মনোযোগের কেন্দ্রবিন্দুতে আছে। এটি মামলার গুরুত্বপূর্ণ অর্জন।
তবে গণহত্যার অভিযোগ অস্বীকার করে মামলাটি খারিজ করে দেওয়ার আবেদন করেছিল ইসরায়েল। তার প্রেক্ষিতে আদালতের প্রধান বিচারক জানান, জেনোসাইড কনভেনশন অনুযায়ী যে কোনো রাষ্ট্র অপর রাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আইসিজেতে আসতে পারে। গাজা পরিস্থিতি নিয়ে এই আদালতে মামলা করার আইনি এখতিয়ার দক্ষিণ আফ্রিকার রয়েছে। উপত্যকাটিতে ইসরায়েলের গণহত্যা চালানোর যে অভিযোগ দক্ষিণ আফ্রিকা এনেছে তা আমলে নেওয়ার বিচারিক এখতিয়ারও ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের রয়েছে। আদালত অবশ্য গাজায় ইসরায়েল গণহত্যা ঘটিয়েছে কিনা এই বিষয়ে কোনো আদেশ দেননি। গণহত্যা ঠেকানোর ব্যবস্থা নিতে ইসরায়েলকে নির্দেশ দেওয়া হলেও গাজায় অভিযান বন্ধের বিষয়ে আসেনি কোনো নির্দেশনা। এতে অনেকটাই হতাশ আন্তর্জাতিক বিভিন্ন মহল। অন্যদিকে বিশ্লেষকরা বলছেন, এই রায় ইসরায়েলের জন্য এক প্রকার পরাজয়ী। কারণ আইসিজে রায় মানতে কোনো দেশকে বাধ্য করতে না পারলেও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এটি গুরুত্ব বহন করে। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। ইসরায়েলি আগ্রাসনে গাজায় প্রাণহানি ছাড়ালো 26,000। গত 24 ঘন্টা উপত্যকায় আরও অন্তত 183 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে, আহত 377 জন। খান ইউনিসে এখনও ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল। রাতভর চলেছে বোমাবর্ষণ। আল আকসা, আল নাসের ও আল আমল হাসপাতালেও আগ্রাসন চালাচ্ছে ইহুদি বাহিনী। বাসিন্দাদের অন্য জায়গায় সরে যেতে বলা হলেও ব্যাপক সংঘর্ষের কারণে কেউই এলাকা ছাড়তে পারছে না। উপত্যকায় ত্রাণ সহায়তা নিতে গিয়েও প্রাণ হারাচ্ছেন অনেকে। তেল আবিবের হামলায় ত্রাণ সহায়তার জন্য অপেক্ষায় থাকা অন্তত 20 জনের মৃত্যুর তথ্য জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া নুসেইরাত শরণার্থী শিবিরে ইহুদি সেনাদের তাণ্ডবে নিহত হয়েছেন কমপক্ষে 11 ফিলিস্তিনি। দর্শক, এই ছিল প্রবাসী বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে। শুভরাত্রি।